শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসএমজেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের একটি অধ্যায়, যার নাম আমরা আলোচনা করছিলাম পরিঘাত, বঙ্কিমতা ও সূচালতা, এটার বাকি অংশ আজকে আমি শেষ করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারো। আমি শুরু করতেছি। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, আমরা একটি অংশ করেছিলাম, আমরা আজকে সেই অঙ্কটি পূর্ণ করব। গত ক্লাসে আমরা একটি অঙ্ক দেখেছিলাম এমন যে তোমার কিছু মান ছিল, আমি অঙ্কটা একটু তুলি। এরকম ছিল যে 9 জন ছাত্রের বয়স যথাক্রমে দেওয়া ছিল তোমার হচ্ছে 14, 15, 16, 17, 18, 20, 21। আমরা সিরিয়ালে সাজালাম, ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম, ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা গত পর্বে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক নির্ণয় করা দেখেছিলাম। আমরা জানি কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক হচ্ছে গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান, অথবা আমরা এভাবে বলতে পারি 3 গুণন গড় মাইনাস মধ্যমা ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। এইটা আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা যেটা করব, এই অঙ্কের বাকি অংশে ছিল বাউলির বঙ্কিমতাঙ্ক নির্ণয় করা। বাউলির বঙ্কিমতাঙ্ক হচ্ছে চতুর্থ ভিত্তিক বঙ্কিমতাঙ্ক। আমরা জানি বাউলির বঙ্কিমাঙ্ক বিটা 1 সমান Q3 প্লাস Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। এটাই হচ্ছে বাউলির বঙ্কিমতাঙ্ক। তো দেখো, যেহেতু এটা অশ্রেণীকৃত উপাত্ত, এখানে আসলে আর কোনো তথ্য দেওয়া নেই, সুতরাং এখানের ভিতরেই আমাদের চতুর্থক লুকিয়ে আছে। আমরা কিভাবে বের করি দেখো। প্রথম চতুর্থক Q1 সমান n into 1 divided by 4। এখানে n কত? 9। 4, তার মানে তোমার 4 দিয়ে যদি 9 কে ভাগ করি তাহলে কি থাকে? 4 দুগুণা 8, নামলো 9, 2.25 ও n into 1। ও যেহেতু এটা বেজোড় সংখ্যক উপাত্ত আছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা n into 1 প্লাস 1 করে দেব। যেহেতু এটা বেজোড় সংখ্যক উপাত্ত, তার মানে 9 plus 1 10, তার মানে আমাদের এখানে আসবে আড়াই। যদি জোড় সংখ্যক উপাত্ত আসে তাহলে আমরা n into 1 divided by 4 লিখতাম। যেহেতু এটা বেজোড় সংখ্যক উপাত্ত, আমাদেরকে n into 1 plus 1 যোগ করতে হবে, যেহেতু এটা বেজোড় সংখ্যক উপাত্ত। তাহলে দেখো এখানে আড়াইতম পদের মান, এখানে আড়াইতম পদের মান কোনটা বলো তো? আড়াইতম পদ কি আমরা জানি? তার মানে তৃতীয় পদ, তাই তো? আমরা লিখবো এভাবে, আড়াইতম পদের মান সমান তৃতীয় পদের মান সমান 16। তার মানে আমাদের প্রথম চতুর্থকের মান 16। এবার দ্বিতীয় চতুর্থক Q2 সমান কিছু না, n into 2 divided by 4 plus 1। তার মানে n into 2, n কে 2 দিয়ে গুণ করো, কত তোমার? n 9, 9 গুণ 2 18, 18 এক 19, 19 ভাগ 4 সমান 4 4 16, 19 ভাগ তোমার 4, 4.75। সো আমরা বলতে পারি যে তোমার ঠিক আছে, n plus 1 তম পদের মান, ঠিক আছে। তাহলে n into 2, যেহেতু এটা তোমার n plus 1 divided by 2, আমরা এভাবেও করতে পারতাম। আচ্ছা, এটা এভাবে না করে একটু এভাবে করি, তোমরা আরো সহজে করো, এত জটিল করার দরকার নেই। Q1 n plus 1 divided by 4, Q2 n plus 1 divided by 2, যেহেতু এটা মধ্যমার সমান, দ্বিতীয় চতুর্থক মধ্যমার সমান, তাই আমি আর জটিল করলাম না, জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবা। তাইলেই তোমরা যেটা পাবা সেটা তোমরা n plus 1 তাহলে তোমার n 9, 9 এক 10, 5তম পদের মান কত? 16। এবার তৃতীয় চতুর্থক Q3 সমান n, তো যেহেতু এটা তৃতীয় তার মানে 3n divided by 4।
তার মানে সমান সমান 3n ডিভাইডেড বাই 4। আবার যেহেতু এটা বেজোড় সংখ্যক উপাত্ত আমরা এটা লিখতে পারি এরকম 3 × n + 1 ডিভাইড বাই 4 ইকুয়াল টু তোমার হচ্ছে 3 n কত 9 + 1 ডিভাইড বাই 4 30/4 সমান হচ্ছে তোমার 4 × 7 = 28 7.5 তম পদের মান ইকুয়াল টু তোমার হচ্ছে 8তম পদ। 8তম পদ হচ্ছে তোমার 18। সো আচ্ছা Q1 এর সূত্র তোমাদের আমি আরেকবার ক্লিয়ার করে দেই। Q1 হচ্ছে তোমার মূলত মনে করো তোমার 1 × n ডিভাইডেড বাই 4 যেহেতু বেজোড় এজন্য +1। Q2 সূত্র হচ্ছে কি বলো তো দেখি 4 ডিভাইডেড বাই n বাই তোমার আমি তোমাদেরকে তোমরা কি মধ্যমার সূত্র তো তোমাদের কারো মনে আছে নাকি মধ্যমার সূত্র? হ্যাঁ, এখানে যেহেতু অসীমকৃত উপাত্ত আমাদের ফার্স্টে বের করতে হবে কততম পদ। Q1 হচ্ছে n যেহেতু বেজোড় n + 1 ডিভাইডেড বাই 4 যদি জোড় হতো তাহলে n বাই 4 আমরা লিখতাম। Q2 কত হবে তাহলে বলো তো যেহেতু বেজোড় 2n + 1। Q3 হবে কত বলো তো দেখি 3 × n + 1 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 4। ঠিক আছে। আচ্ছা এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা তোমার মোটামুটি আমাদের অঙ্কের প্রায় একদম শেষ দিকে চলে আসছি। তা আমরা এখানে তোমার তিনটা যে মান পাইলাম এই যে আমরা তিনটা মান পেলাম এই মানগুলো এখন আমরা তোমার জায়গা মতো শুধু বসাবো। অতএব β1 সমান সমান আর তোমার হচ্ছে তৃতীয় পদের মান কত এখানে 16। প্রথম পদের মান কত? প্রথম পদের মান হচ্ছে 16, তৃতীয় পদের মান হচ্ছে 16 16 - 16 -2 × Q2 Q2 কত? ও তৃতীয় মান হচ্ছে তো 18 সরি 18 তৃতীয় এর মান হচ্ছে 18 এটা হচ্ছে 16 18 16 আর Q2 কত 16 2 × 16। সো আমরা দেখতে পাচ্ছি 18 আর 16 যোগ করলে হচ্ছে তোমার 34 34 - 32 ভাগ হচ্ছে 2। সো 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1। তার মানে আমরা দেখতে পেলাম আমাদের তোমার হচ্ছে বঙ্কিমতাকের মান আসছে 1 which is greater than 0। তো আমরা বলতে পারি আমাদের এই বঙ্কিমতাটা ধনাত্মক বঙ্কিম বা তথ্য রাশিটা ধনাত্মক দিকে বঙ্কিম যেহেতু একের বেশি। আমরা এখন যেটা করব আমরা এখন অঙ্কের একদম শেষের দিকে চলে আসছি। আমরা এখন পরবর্তী ধাপে যাব। এটা শেষ দেখে নাও একবার। +1 কেন হয়েছে বলো তো যেহেতু nটা বেজোড় যদি n যদি জোড় হতো তাহলে আমরা একটা দিতাম না। আমরা 10/2 যদি 10 থাকতো এখানে তাহলে আমরা এখানে 10/4 এক দিতাম না 10/2 যেহেতু মধ্যমা তোমার হচ্ছে Q2 এর সমান। আর Q3 বেলায় কি হতো কিছুই হতো না nটা খালি থাকতো না 3n ডিভাইডেড বাই 4 n এর মান 10 হলে 10 এক আমরা যোগ করতাম না এই। ওকে ভাই মুচি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখন তোমার পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা আমরা করব। কি ভিত্তিক বঙ্কিমতা? পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা। দেখো আমাদের প্রশ্ন ছিল এমন যে মানগুলো একবার আমাকে লিখতে হবে 14 15 16 16 16 17 18 20 21 এই ছিল আমার মান। আচ্ছা এখন আমরা 3 নম্বর প্রশ্ন বলছে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা। আমরা জানি β1 দরকারই নেই এখানে দেওয়া। এটাকে আমরা বলছি a দিয়ে a সমান সমান μ3 √ μ2 কিউব। এই হচ্ছে তোমার সূত্র। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আমাদের লাগবে কি μ3 আর হচ্ছে μ2। সো এটা যদি x হয় আমাদের কি দরকার বলো তো? আমাদের দরকার ফার্স্ট x বার। সো আমরা ফার্স্ট থেকে সামেশন x করে ফেলি। 14 15 16 16 16 48 14 15 29 আর 48 যোগ করি আমার যোগফল আসছে হচ্ছে তোমার এখানে 153। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে x - x বার আমাদের দরকার। তাহলে আমরা গড় করি এখানে কি আসে অতএব x বার সমান সমান 153 ডিভাইডেড বাই n। n এর মান কত 9। সো আমরা দেখছি 17। সো x - x বার 14 - 17 - 10
15 মাইনাস 17 মাইনাস 2, 16 মাইনাস 17 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, দেন 17 মাইনাস 17 0, 1, দেন হচ্ছে তোমার 3, দেন হচ্ছে 4। দ্যাট ইজ আমাদের সামেশন x মাইনাস x বার ইকুয়াল টু হওয়ার কথা 0। 4 3 7 8, 8 হলো তোমার 0, ঠিক আছে। এবার আমরা করবো হচ্ছে x মাইনাস x বার স্কোয়ার। দেখো স্কোয়ার হলে যেটা হয় সেটা হচ্ছে তোমার 9 4 1 1 1 0 1 9 16 সামেশন x মাইনাস x বার স্কোয়ার ইকুয়াল টু 9 4 13 13 1 14 14 1 15 1 16 16 1 17 17 9 26 26 16 42। ওকে, আরেকটা হচ্ছে x মাইনাস x বার কিউব, তার মানে হচ্ছে আমরা এটাকে কিউব করে দেব। মাইনাস 27 মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 0 1 27 64 x মাইনাস x বার কিউব ইকুয়াল টু 64 আর 27 91 92 92 হলে 92 92 35 36 37 38 92 minus 38 54, so we get 54 here. So আমাদের কিছু দরকার আছে, দেখি 27 মাইনাস 3 কে যদি আমরা কিউব করি তাহলে কিভাবে 27 থাকে বুঝলাম। মাইনাস 3 পাওয়ার হচ্ছে কিউব মাইনাস 27, সো এটা ভুল করছো না, কিছু করার নাই। সো আমাদের এখানে আসছে হচ্ছে 54 যখন আসবে তাহলে আমরা জানি অতএব ইকুয়াল টু μ3 এর মান কত বলো তো? μ3 এর মান আমরা জানি, আগে μ3 মানটা আমরা লিখি। μ3 is equal to summation x minus x bar cube divided by n, that is x minus x cube equal to হচ্ছে 54 divided by n হচ্ছে 9, that is 6, and μ2 equal to summation x minus x bar square divided by n equal to 42 divided by 9, that is 42 divided by 9 4.67 দেখে নাও। তোমাদের বইয়ে সম্ভবত ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, আমার ক্যালকুলেশনেও ভুল থাকতে পারে, তবে সিস্টেম এভাবেই হবে, বুঝছো? আচ্ছা, এখন আমরা মোটামুটি অঙ্কের দ্বার প্রান্তে চলে আসছি। আমরা μ3 ও পাইছি μ2 ও পাইছি, তো আমাদের সূত্রের মধ্যে যদি মান বসাই দাও অতএব আমরা 1 ইকুয়াল টু তোমার μ3 মান কত পেলাম 6, আর μ2 এর মান পেলাম কত তোমার হচ্ছে 4.67 কিউব, সো 6 4.67 কিউব 101। সো আমরা এখানে দেখলাম হচ্ছে তোমার 101.85 root over 101.85 equal to 10.09, so 6 divided by 10.09, so 6 divided by 10.09 is equal to 0.59। সো আমরা দেখতে পাইলাম যে তোমার এখানেও আমাদের মানটা আসছে পজিটিভ, তাই তো? তো সো আমাদের তোমাদের বইয়ের যে সিস্টেম, বইয়ে তোমার হচ্ছে সূত্রটা সম্ভবত ভুল করছে, বুঝছো? এই জন্য বইয়ের সঙ্গে আমার এটা মিলে নাই, বইয়েরটা ভুল থাকতে পারে। সো আমরা দেখলাম পজিটিভ আসছে না, তার মানে হচ্ছে আমাদের এই যে তোমার হচ্ছে যে তথ্য সারিটা সেটা ধনাত্মক বঙ্কিম, যেহেতু সেটা পজিটিভ ভ্যালু দিচ্ছে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে আমাদের বঙ্কিমতাঙ্ক নির্ণয় করলাম বিভিন্ন সূত্রের মাধ্যমে। এখন আমরা একই জিনিস বের করব, কিন্তু আমরা এখন শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বিষয়টা দেখব। দেখো তোমরা একবার দেখে নাও। ওকে, মোটামুটি বিষয়টা কিন্তু এমনই, একদম সহজ, কোনো কঠিন কোনো বিষয় নেই, আমি বুঝলাম। তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা দেখবা। আজকে ইনশাল্লাহ অধ্যায়টা শেষ করব।
বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন আমি তোমাদেরকে একটা তোমার হচ্ছে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে দেখাই, ঠিক আছে? কঠিন কোনো বিষয় না, তোমরা আবার ঘাবড়াবা না। ধরো শ্রেণী 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12 শ্রেণী দেওয়া আছে। আর ধরো মনে করো দেওয়া আছে হচ্ছে ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা হচ্ছে 5, 7, 10, 5, 3, 5, 7, 10, 5, 3। এখন আমাদের এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে দেওয়া আছে, সঙ্গে বলে দিছি একই জিনিস। এক, কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক, কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক ওই একই জিনিস। দুই হচ্ছে তোমার বাউলির বঙ্কিমতাঙ্ক, বাউলির বঙ্কিমতাঙ্ক। আর 3 হচ্ছে তোমার পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক, ঠিক আছে? এখানে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক, পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক। তো আমরা দেখতে পাচ্ছি যে তোমার এইখানে আমরা একই জিনিস বের করব, শুধুমাত্র শ্রেণীটা আমাদের নতুন আসছে, তাই না? আমরা এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমরা কি করব? ফার্স্টে আমাদেরকে, এটা তো ক্লাস, there is no x, so we have to find the x, that is the midpoint. 2 plus 4 divided by 2, that is 3. Then 5, 7, 9 and 11, এগুলো হচ্ছে আমাদের x মধ্যবিন্দু। দেন আমরা বের করব তোমার হচ্ছে fx। 3 5 15, 5 7 35, 7 10 70, 5 9 45, 3 11 33। সামেশন fx টা বের করে ফেলি। 15 35 50 70 120, 120 আর তোমার হচ্ছে 120, 165, 165 আর 33 হচ্ছে 198। 198 আমি জানি না এখানে করছে কিনা, বাট fx 198 ফাইন করছে। দেন যেহেতু আমার এখানে তোমার হচ্ছে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক আমরা বের করব, তো আমাদের সূত্রটা হচ্ছে কি বলতো দেখি? গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান, অথবা 3 গুণন গড় মাইনাস মধ্যমা ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। যে সূত্রই করো কাছাকাছি উত্তর আসবে। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই সূত্রে গড় প্রচুরক পরিমিত ব্যবধান লাগবে, তাই না? তো আমরা ফার্স্টে fx বের করছি। এখন আমরা যদি পরিমিত ব্যবধান বের করতে চাই আমাদের লাগবে কি? fx স্কয়ার। আর আমার কিছু দরকার আছে? আমার আর হচ্ছে আমার দরকার নেই। আর যেহেতু মধ্যমা বের করব, মধ্যমা বের করলে আমার হচ্ছে তোমার cf টা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, cf টা আমার লাগবে, হয়েছে? প্রচুরকও বের করতে পারবো, মধ্যমা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা দেখি fx স্কয়ার কি হয়? f into x স্কয়ার। সো 5 গুণন 9 45, 7 গুণন 25 175, 10 গুণন 49 490, 5 গুণন 81, 5 1 5, 5 8 40, 3 গুণন 33, 3 গুণন 121, তাহলে 363। সামেশন fx স্কয়ার ইজ ইকুয়াল টু 45 175 490 405 363। সো উই হ্যাভ গট 1478। cf টা বের করে ফেলি। cf দেখো, ফার্স্টে কত দেওয়া আছে? 5 এর সাথে যোগ করলে 12, 12 আর 10 এ 22, 22 আর 5 এ 27, 27 আর 3 এ 30। এই হচ্ছে আমাদের মূল কাজ। এবার দেখো আমাদের আর কোনো কিছু দরকার আছে কিনা। আমরা ফার্স্টে ভেদাঙ্ক বের করি। ভেদাঙ্কের সূত্র তোমরা মোটামুটি সবাই জানো, সামেশন fx স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস x বার স্কয়ার। সো fx স্কয়ার তুমি এখানে জানো 1478, n এর মান কত তোমাদের জানা আছে? n এর মান হচ্ছে তোমার 30, n ইকুয়াল টু 30। সো মাইনাস x বার কত আছে এখানে? x বার হচ্ছে, আমরা x বার বের করি
x বার হচ্ছে সামেশন fx ডিভাইডেড বাই n, সো fx হচ্ছে 198 ডিভাইডেড বাই 30, 198 divided by 30, so we have got 6.6. আমার মনে হচ্ছে তোমরা বিষয়টা বুঝতে পারতেছো ইনশাআল্লাহ। তো একদম সহজ বিষয়, কোনো কঠিন কিন্তু কিছু নাই এখানে, জাস্ট আমি সূত্রটা এখানে ইনকর্পোরেট করতেছি আর কিছু না। 49.27 6.6 square, that is 43.56, so এখানে আমরা পাচ্ছি হচ্ছে 49.27, so 5.71, এই হচ্ছে আমাদের ভেদাঙ্ক। তাহলে আমাদের পরিমিত ব্যবধানটা কি? আমাদের সিগমা সমান সমান 5.71, সো এটাকে রুট করে দিলে কি আসে? রুট ওভার 5.71, 2.39, এটা হচ্ছে আমাদের সিগমা। আমরা গড় পেলাম, পরিমিত ব্যবধান পেলাম। এবার তুমি যদি চাও তুমি প্রচুরকও বের করতে পারবা, আবার তুমি যদি চাও তুমি মধ্যমা বের করতে পারবা। তাহলে আমরা মাথায় রাখি আমাদের তোমার হচ্ছে আমাদের গড় হচ্ছে 6.6, আমাদের পরিমিত ব্যবধান 2.39, সিগমা এক্স বার, মাথায় রাখো, ঠিক আছে? আমি একটু মুছি। তো আমি দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো তাহলে আমরা আচ্ছা প্রচুরকটাই বের করি, প্রচুরকটা সহজ তাই না? প্রচুরক সমান সমান L1 প্লাস n বাই 2 মাইনাস, ও প্রচুরক তো এটা কিছু না, L1 প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ডিভাইডেড বাই ডেল্টা 1, L1 ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। কঠিন মনে হচ্ছে নাকি? এটা তোমরা এটা আগে কেন্দ্রীয় প্রবণতা দেখে আসছে, একদম সহজ। সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে? এখানে না? এটা কোন ঘরে আছে? এই শ্রেণীতে না? তাহলে মধ্য প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 6 হবে না? 6 প্লাস ডেল 1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর ব্যবধান, 10 থেকে 7 বাদ দিলে 3, আর ডেল 2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর ব্যবধান 5, আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান 2। সো আমরা দেখলাম 6 প্লাস 3 দেব না 6 8 সমান সমান 6 প্লাস 6 ডিভাইডেড বাই 8 কত হয়? 6 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 0.75, সো আমাদের এ হচ্ছে 6.75, এই হচ্ছে আমাদের তোমার প্রচুরক। সো আমরা মোটামুটি পেয়ে গেলাম আমাদের। তাহলে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক বিটা 1 সমান সমান এটা হচ্ছে 6.75 হচ্ছে মোড। তো আমাদের আর কিছু দরকার নেই, আমরা দেখলাম অতএব কার্ল পিয়ারসনের বিটা 1 ইকুয়াল টু গড় হচ্ছে 6.6 মাইনাস 6.75, পরিমিত ব্যবধান হচ্ছে 2.39। সো মোটামুটি আমরা অঙ্ক প্রায় চলে 6.6 ডিভাইড মাইনাস 6.75 ডিভাইডেড বাই 2.39 মাইনাস 0.063। সো আমি জানি না তোমাদের বইয়ের সঙ্গে আমার মিলছে কিনা, না মিললেও সমস্যা নেই, মিললেও সমস্যা নেই, এরকম কাছাকাছি উত্তরই হবে। ইয়েস, উত্তর ঠিক আছে, বইয়ের সঙ্গে আমার মিলছে। সো এটা কি লেস দ্যান 0 না? স্যার মানে উক্ত তথ্য সারিটি তোমার হচ্ছে ঋণাত্মক বঙ্কিম নিবেশন নির্দেশ করতেছে। যদি পজিটিভ আসতো বলতাম ধনাত্মক বঙ্কিম, আর যেহেতু ঋণাত্মক আসছে আমরা বলতেছি ঋণাত্মক বঙ্কিম দেখিয়েছে। ওকে, মোটামুটি তোমরা একবার দেখে নাও, একদম সহজ তাই না? একদমই সহজ। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, আমি মুছি, এখন আমরা দেখবো হচ্ছে তোমার এটা মোটামুটি আমরা দেখলাম। এখন আমরা তোমার হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখন বাউলির বঙ্কিমতাঙ্ক দেখবো। বাউলির বঙ্কিমতাঙ্ক তোমরা অলরেডি বিষয়টা দেখছো। মতাঙ্ক হচ্ছে বিটা 1 ইকুয়াল টু q3 প্লাস q1 মাইনাস 2q2 ডিভাইডেড বাই q3 মাইনাস q1। সো আমাদের যে করতে হবে q3 এবং q1 q2 বের করতে হবে। অতএব q3 সমান সমান আমরা জানি L1 প্লাস n/4 into 1 minus PCF divided by FM into C। আচ্ছা, এখন দেখো এটা কি 1, এখন L1 টা কিভাবে বের করব? দেখো
আচ্ছা, যেহেতু এখানে L1 আমি বলছি, L1 মানে হচ্ছে n ডিভাইডেড বাই 4 কত আসে দেখো তো, n এর মান হচ্ছে 30। 30 কে যদি 4 দিয়ে ভাগ করে তাহলে 7.5 আসে। 7.5 এখানে কোন জায়গায় আছে বলো তো, CF এর এই জায়গাতে আছে না? সুতরাং এটা নির্ভরসীমা হচ্ছে, তার মানে প্রথম চতুর্থক হচ্ছে 4/6 শ্রেণীতে পড়বে। তার মানে 4 দেখছো, 4 হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা। 4 প্লাস 7.5 মাইনাস PCF প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, সো -5। আর FM হচ্ছে প্রচুরক কি বলি চতুর্থ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 7 ইনটু C কত 2। সো এখানে যা আসবে তাই হচ্ছে আমাদের ইয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি আসছে 4 প্লাস আড়াই গুণন 2 5/7, 4 প্লাস 5/7। সো এখানে আসছে হচ্ছে তোমার 0.71 4.71। সো Q1 সমান 4.71। কিপ ইন মাইন্ড ইট, আমার তো আমি ভুলে যেতে পারি, লিখে রাখলাম। এখন Q2 বের করবো, তাই না? একেবারে সহজ, জাস্ট 1 এর জায়গায় 2, আর কোনো পরিবর্তন নাই। এবার দেখো n ইনটু 2 মানে 60 ডিভাইডেড বাই 4 দ্যাট ইজ 15। 15 কোথায় আছে? এখানে, এখানে না, 22 এর মধ্যে আছে না? তার মানে দ্বিতীয় চতুর্থ এই 6 এবং 6 থেকে 8 এর মধ্যে আছে। তার মানে দ্বিতীয় চতুর্থ শ্রেণীর নিম্নসীমা 6 যোগ এখানে হচ্ছে তোমার 30 দুগুণা 60, 60/4 হচ্ছে 15 মাইনাস PCF প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে 12। প্রচুর কি বলি চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, বারবারই মুখ দিয়ে প্রচুরক আছে, প্রচুরক না চতুর্থ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10, আর আগের চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। যেন এখানে 12, এখানে হচ্ছে 10, গুণন হচ্ছে 2। তো আমরা দেখলাম এখানে 6 যোগ 6/10, তাহলে 6/10 0.6। সো 6 প্লাস 0.6 তার মানে হচ্ছে 6.6। সো Q2 এর মান আসছে আমাদের 6.6। লাস্টলি আমরা তৃতীয় চতুর্থটা বের করি। দেখো কিছুই না, 3, এখানে শুধু 3, n into 3। সো তাহলে 30 গুণন 3 90 ডিভাইডেড বাই 4 দ্যাট ইজ 90 ডিভাইডেড বাই 4 দ্যাট মিন্স 22.5 এখানে কোথায় আছে? এটার ভিতরে না? তার মানে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 8। সো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তার মানে হচ্ছে তোমার 8 যোগ, তার মানে এখানে হচ্ছে তোমার 22.5 মাইনাস এটার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 22, আর চতুর্থ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5 ইন্টু 2। তাহলে আমরা দেখি 0.5 ইন্টু 2 1। সো 0.5 ইন্টু 2 হচ্ছে 1, 8 প্লাস 1 2 গুণন 0.5 তার মানে 1 5। সো 8 প্লাস 0.2, সো 8.2। তার মানে Q3 আমি দেখি একটু হচ্ছে তো, খেয়াল করি নেই। 6.6 8.2, ওকে ফাইন হয়েছে। Q3 equal to 8.2। সো আমরা মোটামুটি অঙ্কর একদম শেষ, এবার শুধু মান বসাই দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো আমরা এবার শুধু মানটা বসাই দিই, একবার দেখে নাও। দেখো এখানে তোমার 8.2 প্লাস 4.71 মাইনাস 2 ইন্টু 6.6 ডিভাইডেড বাই 8.2 মাইনাস 4.71, যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর। আমরা করে দেখি 8.2 প্লাস 4.71 কত আসে? আচ্ছা মাইনাস 2 ইন্টু 6.6। সো আমাদের এখানে আসছে তোমার হচ্ছে মাইনাস 0.29, আর নিচে 8.2 মাইনাস 4.71 that is 3.49. so 0.29 divided by 3.49 we get 0.83 0.083। so আমাদের দেখা যাচ্ছে এখানেও মাইনাস আসছে, তাই না? তো আমরা এখানে পেলাম লাস্টে কত মাইনাস 0.083। তার মানে বাউলির বঙ্কিমতাঙ্ক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু মান ঋণাত্মক আসছে,
তার মানে আমরা বলতে পারি যে নিবেশনটা ঋণাত্মক বঙ্কিম নিবেশন নির্দেশ করবে। এখানে কি দেখাইছে দেখি আমি একটু, এখানে তোমার হচ্ছে ইয়েস ঠিক আছে, এটাই ওকে। দেখে নাও 1 মিনিট, আমি মুছে দিব। দেখে নাও, ওকে মুছে দিই। আচ্ছা, আমরা মোটামুটি অঙ্কের তৃতীয় অংশে চলে আসছি। লাস্টের প্রশ্ন ছিল পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক, তাই না? পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক। সো আচ্ছা, পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক হচ্ছে তোমার পরি সমান সমান হচ্ছে আমাদের তোমার আমরা জানি এইভাবে দেখাই এটা μ3 ডিভাইডেড বাই μ2 কিউব, এই তো। তুমি এখানে কিন্তু অলরেডি তুমি কিন্তু μ2টা জানো, কারণ তুমি আমরা কিন্তু ভেদাঙ্ক বের করছিলাম শুরুতে 5.71 আমাদের আসছিল ভেদাঙ্ক, এটার মান জানো। তোমাকে বের করতে হবে হচ্ছে μ3। সো আমি কোনো মেধা কাটানোর দরকার নেই, আমি শুধুমাত্র এই যে সি এফ এগুলো তো আমার দরকারই নেই, এফ এক্স আই পর্যন্ত থাকবে এখানে। এফ এক্স পর্যন্ত রেখে আমি শুধু দুইটা কলাম নতুন করব। দেখো ওই দুইটা কলাম নতুন করতেই হবে। দেখো নাও 3 নম্বরের জন্য তাহলে এফ ইন্টু, আবার এখানে তো আবার ইয়া লাগবে এক্স মাইনাস এক্স বারও তো লাগবে, দেখা যাচ্ছে। মানে আমাকে এখানে 3টা কলাম নতুন করতে হবে। একটা হচ্ছে x মাইনাস এক্স বার, একটা হচ্ছে f ইন্টু এক্স মাইনাস এক্স বার স্কোয়ার, একটা হচ্ছে f ইন্টু এক্স মাইনাস এক্স বার কিউব। সো x মাইনাস এক্স বার তোমরা অলরেডি বিষয়টা জানো। x বার আমরা কত পাইছিলাম শুরুতে, আমরা মনে আছে হয়তো তোমাদের, আমরা x বার আমাদের ছিল হচ্ছে তোমার, আমরা যখন প্রথমে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক করি তখন আমাদের x বার আসছিল তোমার 6.6। সো তোমার এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? 6.6। সো আমি একটু কুইকলি করব, অলরেডি তোমাদের অনেক সময় নিয়ে নিয়েছি আমি। 3 মাইনাস 6.6 মাইনাস 3.6, দেন 5 মাইনাস 6.6 minus 1.6, then 0.4, then 9 minus 6.6, 2.4, 11 minus 6.6, 3.4.4। সো আমি একটু যোগ করে দেখি, এটা তো তোমার হচ্ছে আমাদের এটা আসতে হবে কত, এটা তো 0 আসতে হবে, 0 minus 3.6, 1.6, 0.4, 2.4, 4.4। ওকে, আমাদের দরকার নাই। এখন আমরা এটা করি f ইনটু x মাইনাস এক্স বার স্কোয়ার। সো আমরা একটু দেখে নিই, আমাদের এখানে f কত দেখো তো, f এর সঙ্গে এটা গুণ করবো, তাই না? ফার্স্ট হচ্ছে তোমার 5 গুণন 3.6 স্কোয়ার, তাই তো? সো আমি দেখলাম হচ্ছে 64.8, দেন হচ্ছে তোমার 17.92, দেন তোমার হচ্ছে 1.6, then 28.8, then হচ্ছে তোমার 58.08, লাস্টলি তোমার হচ্ছে এই কলমটা আমরা করব মাইনাস 233.28, দেন তোমার হচ্ছে মাইনাস 28.67। ক্যালকুলেশন সহজ, f ইন্টু এক্স মাইনাস এক্স হোল কিউব 0.64, দেন তোমার হচ্ছে এখানে আসলে হচ্ছে আমার 69.12, লাস্টলি হচ্ছে তোমার লাস্টলি আসবে হচ্ছে তোমার 255.55। সো আমাদের মোটামুটি ক্যালকুলেশন শেষ, আমরা শুধু এটার যোগফলটা লিখি। সামেশন f x মাইনাস x বার কিউব ইকুয়াল টু তোমার হচ্ছে আমরা আসছে এখানে 63.36। এটা আমার দরকার নেই এটা যোগফল, কারণ আমরা অলরেডি ভেদাঙ্কটা পেয়ে গেছি। তারপরেও তোমরা যোগ করতে চাইলে যোগ করতে পারো, কিন্তু এটা আমাদের দরকার নেই কারণ আমরা অলরেডি এটা করছি। যোগফল আসবে 171.2। ওকে, তাহলে আমরা শুধু মানটা বসাই। অতএব তোমার হচ্ছে অতএব μ3
ইকুয়াল টু হচ্ছে তোমার সামেশন এফ এক্স মাইনাস এক্স বার কিউব ডিভাইডেড বাই এন। সো আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে জাস্ট তুমি এখানে মানটা বসিয়ে দাও। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে শুধুমাত্র তুমি মানটা বসাও। মানটা বসাও বলতে এফ আই জাস্ট হচ্ছে তুমি এখানে এই যে এখানে জাস্ট মান বসাও, এই যে 63.36 ডিভাইডেড বাই n। তো n এর মান কত ছিল আমাদের 1, এর মান কত 30, বসাও কত আসলো, তাহলে 63.36 ডিভাইডেড বাই 30, সো উই গেট 2.112। আর মিউ 2 এর মান আমরা জানি তোমার হচ্ছে এটা 5.71 বেদাঙ্কের সমান, করলাম না এটা। অতএব এর সমান সমান হচ্ছে আমাদের মিউ 3 ডিভাইডেড বাই মিউ 2 কিউব, দ্যাট ইজ মিউ 3 এর মান হচ্ছে 2.112 আর তোমার মিউ 2 এর মান হচ্ছে 5.71 কিউব। সো 5.71 কিউব root 13.64, so 2.112 divided by 13.64, so এখানে আমরা পেলাম হচ্ছে তোমার 2.112 divided by 13.64, that is 0.15, which is less than 1, which is less than 1 বা এভাবে লেখা যাবে না, which is greater than 0। আমরা বলতে পারি যে বিন্যাসটি তোমার এখানে এ অনুযায়ী মানে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতায় আমরা দেখতে পাচ্ছি বিন্যাসটি হচ্ছে তোমার ধনাত্মক বঙ্কিম। তার মানে আমি বুঝতে পারলাম যে তিনটা সূত্রের মধ্যে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতার ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0, আর বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা তোমার হচ্ছে লেস দেন মানে ঋণাত্মক বঙ্কিম পেয়েছি। তার মানে এটাও সম্ভব যে একই ধরনের অঙ্ক থেকে আমরা দুই ধরনের ফলাফল পেলেও পেতে পারি ভিন্ন ভিন্ন সূত্র ব্যবহার করার কারণে। ঠিক আছে, আজকে আমরা তোমার হচ্ছে মোটামুটি আমাদের বঙ্কিমতাঙ্ক শেষ। পরবর্তী ক্লাসে আমরা সূচলতাঙ্ক নিয়ে বা সূচলতা নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই, তোমরা মনোযোগ দিয়ে বাসায় দেখবা এবং বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এই অধ্যায় থেকে তোমরা এগুলো করার চেষ্টা করবা। আল্লাহ হাফিজ, ভালো থাকো।